তাহলে আমরা আজকে করব হচ্ছে কি বলতো, মিক্সচার, তাই তো? মিক্সচার্স। আস্তে এবার কথা বলা বন্ধ করে দাও। এর আগের দিন আমি তোমাদেরকে খুবই বেসিক আইডিয়া দিয়েছিলাম। এরকম ছবি, এরকম ধরনের ছবি ড্র করে, একই না, একই রকমের মানে প্যাটার্ন থাকলে ওটা কি ছিল, এলিমেন্ট, একই না? আর যদি আলাদা আলাদা এলিমেন্ট হয়, মানে আলাদা আলাদা অ্যাটম হয়, তাহলে ছিল কম্পাউন্ড। এইরকম ছবি দিয়ে আমি একটু ইলাস্ট্রেট করেছিলাম এলিমেন্ট, কম্পাউন্ড, আস্তে। তারপরে এগুলো সবই ছিল পিওর সাবস্টেন্স। আস্তে, আমি কিন্তু বারবার বলবো না, ভালো করে বলছি কিন্তু। পিওর সাবস্টেন্স এলিমেন্ট। আবার এলিমেন্ট ছিল তিন রকমের, একটা ছিল মেটাল, একটা ছিল নন মেটাল, আর একটা হচ্ছে মেটালয়েডস। জায়গা হয়ে যাবে। ঠিক আছে, এবার বন্ধুর সাথে এবার কথাবার্তা। তাহলে এবার ইন্ডিভিজুয়ালি আমি ধরবো, কিন্তু এই যে লাস্ট ইন্ডিভিজুয়ালি আমি ধরে অপমান করবো। তো বইটা চুপচাপ থাকো, এগুলো কথা বলো না। কম্পাউন্ড আমরা আজকে এই মিক্সচারটা কমপ্লিট করার পরে আমরা কম্পাউন্ডে ঢুকবো। তাহলে এলিমেন্ট আমাদের এর আগের দিন মোটামুটি হয়ে গেছে, কম্পাউন্ডে আজকে আমরা যাব। কিন্তু এলিমেন্ট আর কম্পাউন্ডের মাঝখানে একটা জিনিসকে আমরা ডিসকাস করে নিই, সেটা হচ্ছে মিক্সচার। মিক্সচারকে আমি এইভাবে যদি ইলাস্ট্রেট করি তাহলে বুঝতে পারবে। কি বুঝলাম? যে ওটা এলিমেন্টও হতে পারে, দেখো তো এটা এলিমেন্টের মতো লাগছে না? কম্পাউন্ডও হতে পারে, আবার এমনি একা একা কোনো এলিমেন্টও হতে পারে, আর একা একা কোনো অ্যাটম, অন্য কোনো অ্যাটম হতে পারে, কম্পাউন্ড হতে পারে। মানে অনেক কিছুর মিক্সচার। আর কারোর মধ্যেই দেখো এই যে এই বন্ডটা যেটা বলছি, এই মলিকিউলস গুলোর মধ্যে কোনো বন্ডিং নেই। এটা একটা আলাদা মলিকিউল, এটা একটা আলাদা মলিকিউল, এটা একটা আলাদা মলিকিউল, সব আলাদা আলাদা মলিকিউল। মলিকিউল গুলোর মধ্যে কোনো বন্ডিং নেই। এইরকম যদি একটা ব্যাপার হয় তাহলে হচ্ছে মিক্সচার। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এয়ার, তাই না? এয়ার এর মধ্যে অনেক গ্যাসের মিক্সচার, ধরে নাও অক্সিজেনের মিক্সচার, তারপরে মনে করো কার্বন ডাই অক্সাইডের মিক্সচার, তারপরে মনে করো হাইড্রোজেন গ্যাসের মিক্সচার, নাইট্রোজেন গ্যাসের মিক্সচার, কার্বন মনোক্সাইডের মিক্সচার, ওয়াটার ভেপারের মিক্সচার। হ্যাঁ, তারপরে মনে করো, আর মনে করো সালফার ডাই অক্সাইড, SO2, অনেক কিছুর মিক্সচার আছে এয়ারের মধ্যে। কিন্তু অক্সিজেনের মলিকিউল আর কার্বন ডাই অক্সাইডের মলিকিউল কিন্তু আলাদা আলাদা থাকবে, সবাই আলাদা আলাদা থাকবে। তারপরে আরো একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো সুগার সলিউশন। সুগার সলিউশন, ওর মধ্যে তুমি ভাবো যে এগুলো হচ্ছে ওয়াটারের মলিকিউল, ভাবো এগুলো ওয়াটারের মলিকিউল, আর এগুলোকে ভাবো তুমি সুগারের মলিকিউল, এগুলোকে ভাবো তুমি সুগারের মলিকিউল। তাহলে ওয়াটারের মলিকিউল আর সুগারের মলিকিউল এর মধ্যে কোনো বন্ডিং নেই, আলাদা আলাদা। তুমি চাইলে সুগার সলিউশনের মধ্যে ওয়াটার আর সুগারকে সেপারেটও করতে পারো। কিন্তু একটা কম্পাউন্ডে
মনে করো H2O, দুটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন যে বন্ড হয়ে আছে, এই যে বন্ড, ওটাকে আবার ব্রেক করা মুশকিল। বা একটা এলিমেন্ট, মনে করো হাইড্রোজেন H2, দুটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে বন্ডিংটা আছে এটাকে ব্রেক করা আবার মুশকিল, মানে সেপারেট করা মুশকিল। কিন্তু তুমি মিক্সচারের যে মলিকিউল গুলো, এগুলোকে তুমি সেপারেট করতে পারবে যে কোনো ফিজিক্যাল প্রসেস দিয়ে। যেমন সুগার সলিউশনকে কিভাবে সেপারেট করা যায়, তুমি যদি এটাকে হিট করো তাহলে ওয়াটার মলিকিউল গুলো তোমার ভেপার হয়ে যাবে, হ্যাঁ কি না? ওটাকে যদি একটা এখানে ঠান্ডা কোনো একটা আহ মনে করো থালা টালা রাখো, তাহলে কনডেনসেশন হয়ে ওয়াটার মলিকিউল গুলো ড্রপলেট হয়ে মনে করো এইদিকে জমা হবে, তাই কি না? এখানে ওয়াটার গুলো জমা হয়ে যাবে, আর এইখানে শুধু পড়ে থাকবে হচ্ছে তোমার সুগারের মলিকিউল। তো এরকম করে মিক্সচার মানে মোট কথা কি, কেমিক্যাল বন্ড হয়ে নেই, আলাদা আলাদা মলিকিউল দিয়ে তৈরি, আর যেটাকে সেপারেট করা যায়। সাবস্টেন্স গুলোকে মানে কনস্টিটিউয়েন্টস গুলোকে সেপারেট করা যায়। এই যে দেখো, মিক্সচারের ডেফিনেশন মার্ক করো, এই মিক্সচার ইজ এ সাবস্টেন্স which consists of two or more elements or compounds not chemically combined together. এয়ার একটা মিক্সচার, এয়ার ইজ এ এক্সাম্পল অফ মিক্সচার, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও এয়ার। গান পাউডার ইজ এ মিক্সচার, গান পাউডার এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। গান পাউডার মধ্যে কি থাকে, পটাশিয়াম নাইট্রেট, সালফার, চারকোল, চারকোল মানে কার্বন, তারপরে হচ্ছে, দাঁড়া দাঁড়া, এত অব্দি ব্র্যাকেট করো। আচ্ছা, ব্রাস, কাঁসার থালা, কাঁসার থালা বাসন, ব্রাস, ব্রাস ইজ অলসো এ মিক্সচার যার মধ্যে কপার আর জিঙ্ক আলাদা আলাদা দুটো মেটাল থাকে। এগুলো আমরা ইয়েগুলো আমরা পরে পড়বো, অ্যালয় গুলো পরে পড়বো। ব্রাস ইজ এ টাইপ অফ অ্যালয়, পরে লিখতে হবে না, এটা আছে। ব্রাস ইজ এ টাইপ অফ অ্যালয়। সলিউশন, অল সলিউশন, তুমি মনে করো যদি সল্ট সলিউশন বলো, যেটাকে ব্রাইন বলে, এটা নিচে একটা স্টার দিয়ে দাও। ব্রাইনও একটা হচ্ছে তোমার মিক্সচার, কমন সল্ট, কমন সল্ট ইন ওয়াটার। ব্রাইনের নিচে কেন স্টার দিতে বললাম, ব্রাইন ইজ এ টাইপ অফ অ্যান্টিসেপটিক, অনেক সময় পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দেয়। ব্রাইন ইজ এ টাইপ অফ অ্যান্টিসেপটিক, মানে কোথাও কেটে গেলে ব্রাইন লাগানো যেতে পারে, একটু আয়োডিন মিশাতে পারে ওটার সাথে যদিও। এখানে আরো নিউমেরাস এক্সাম্পল দেওয়া আছে, এগুলো এমনি দেখে রাখো। এয়ার, গান পাউডার, ব্রাশ, সল্ট সলিউশন, সুগার সলিউশন, মিল্ক, সি ওয়াটার, হেন তেন অনেক আরো এক্সাম্পল এখানে দেওয়া আছে, জাস্ট এমনি চোখ দিয়ে দেখে নিন ব্যাস। এবার মিক্সচারের টাইপস, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না মিক্সচারের টাইপস, তাই ভালো করে শুনবে। হোমোজেনিয়াস মিক্সচার, হেটেরোজেনিয়াস মিক্সচার, কথাটা বোঝো। হোমোজেনিয়াস মিক্সচার আর হেটেরোজেনিয়াস মিক্সচার, ধরে নাও এটা আমি হেটেরোজেনিয়াস মিক্সচারের ছবি ড্র করছি, এইখানে মনে করো আমি হোমোজেনিয়াস মিক্সচারের ছবি ড্র করছি। জিনিসটাকে পিক্টোরিয়ালি ইমাজিন করবে। এরকম একটা ছবি ড্র করলাম, আমি খালি রাউন্ড শেপ আর মানে স্কোয়ার শেপ দিয়েই করছি, ঠিক? কি বুঝতে পারছেন? এইখানে কনস্টিটিউয়েন্টস গুলো কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে? ওটাতে নেই। কিন্তু এখানে মনে করো কনস্টিটিউয়েন্টস গুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না থাকে তাহলে হেটেরোজিনিয়াস মিক্সচার, আর যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে হোমোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার শুধুমাত্র সলিউশন হয়, আর কিচ্ছু হয় না, সলিউশন হয়।
মনে করো সল্ট আর ওয়াটারের সলিউশন, বা সুগার আর ওয়াটারের সলিউশন। কথাটা বোঝো। তুমি যদি জলের মধ্যে লবণ মিশিয়ে দাও, ধরো উপর থেকে টেস্ট করলে যতটা সল্টি লাগবে, তুমি যদি নিচ থেকে স্যাম্পল কালেক্ট করে ওটাকে টেস্ট করো ততটাই সল্টি লাগবে যদি ভালো করে মিক্স করো। আর হেটেরোজিনিয়াস মিক্সচারের এক্সাম্পল কি? ধরে নাও আমি বললাম এয়ার। এয়ারের সব জায়গায় কি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে? না। যেমন ধরো এই রুমের কথাটা ভাবো, এইখানে এখন আমরা অনেকজন আছি, তাই কার্বন ডাই অক্সাইড একটু ধীরে ধীরে বাড়ছে, অক্সিজেন একটু ধরো কমছে ধীরে ধীরে। কিন্তু একটা গাছের নিচে প্ল্যান্ট তো ফটোসিনথেসিস করে অক্সিজেন ছাড়ে, ওই গাছের নিচে আবার অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি হবে, কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন একটু কম হবে। তাহলে এয়ার অ্যাজ এ হোল, আমরা গোটা অ্যাটমসফিয়ারে যত এয়ার, ওটাকে যদি ভাবি সব জায়গায় সব গ্যাস, বা একটা মনে করো ফ্যাক্টরি, ফ্যাক্টরির থেকে ধোঁয়া বাড়াচ্ছে, তাহলে ফ্যাক্টরির আশপাশটাতে কি কার্বন ডাই অক্সাইড, স্মোক, এগুলোর কনসেন্ট্রেশন বেশি থাকবে, রাস্তাতে ধুলার কনসেন্ট্রেশন বেশি থাকবে, তাই কি না, যেহেতু তোমার গাড়ি ঘোড়া চলছে। তো ওগুলো এয়ার হেটেরোজেনিয়াস মিক্সচার। বলো তো আমাকে, সয়েল কোন ক্যাটাগরিতে পড়বে? হেটেরোজিনিয়াস। সয়েলের মধ্যে সব জায়গায় স্যান্ড, তারপরে মনে করো স্টোন, সয়েলের হিউমাস সব জায়গায় সেম নেই, তাহলে সয়েলও পড়ে যাবে হেটেরোজিনিয়াস মিক্সচারের মধ্যে। শুধুমাত্র সলিউশন, সলিউশনই কিন্তু হোমোজিনিয়াস হয়। সল্ট সলিউশন, সুগার সলিউশন, অ্যালকোহল প্লাস ওয়াটার সলিউশন, লিকুইড লিকুইডেরও সলিউশন হতে পারে। এগুলো তো সল্ট, সুগার সলিড, ওয়াটার লিকুইড, এটা সলিড লিকুইড সলিউশন। লিকুইড লিকুইড সলিউশনও হতে পারে অ্যালকোহল প্লাস ওয়াটার সলিউশন। তারপরে মনে করো অ্যাসিড প্লাস ওয়াটার সলিউশন, ডাইলুট করা হলো, অ্যাসিড প্লাস ওয়াটার সলিউশন, এগুলো সবই টি। না, টি হোমোজিনিয়াস না, টি হচ্ছে কোলয়েড। টি হচ্ছে তোমার সলিউশন না, টি হচ্ছে কোলয়েড। কোলয়েড কি, যে যার মধ্যে এখানে কি সলিউশন কাকে বলে, যে সলভেন্টের মলিকিউলের গ্যাপে গ্যাপে সলিউটের মলিকিউল ঢুকে থাকবে। ধরে নাও এই গোল গোল গুলো ওয়াটারের মলিকিউল, এবার ইন্টারমলিকুলার স্পেস আছে জানো তো, আগের চ্যাপ্টারে পড়েছি। ওই স্পেসের মধ্যে সুগারের মলিকিউল ঢুকে গেল, সেই জন্য সুগারটা ভ্যানিশ হয়ে যায়, আর ওয়াটারের ভলিউমও বাড়ে না। ধরো 10 ml ওয়াটারের মধ্যে তুমি 1 গ্রাম চিনি মিশালো, তাহলে কি 10 ml ওয়াটারের লেভেলটা বেড়ে যায়? বাড়ে না। কিন্তু কিন্তু একটা স্টোন ফেলে দিলে কিন্তু আবার ওয়াটারটা বাড়ে। এটা কেন? কারণ ওয়াটারের মলিকিউল গুলোর মাঝে মাঝে যে ইন্টারমলিকুলার স্পেস আছে, ওখানে সুগার, এটা আগের চ্যাপ্টারে ছিল তো, ওইখানে ঢুকে গেল, ওই ঢুকে যাওয়াকে ডিজলভ হওয়া বলে। ঠিক আছে, কিন্তু কোলয়েড টি যেটা বললাম, টি এর মধ্যে ধরো চা পাতাগুলো ওয়াটারের মলিকিউলের মাঝখানে ঢোকে না, ওটা ডিজলভ হয় না। ও আবার এইদিকে নিচের দিকে প্রেসিপিটেটও হয় না, এরকম ধরনের ব্যাপারকে কোলয়েড বলে। যেমন মিল্ক, মিল্ক হচ্ছে একটা কোলয়েড। মিল্কের মধ্যে ওয়াটার আছে, ল্যাকটোজ আছে, তারপরে হচ্ছে তোমার প্রোটিন আছে, মিল্ক প্রোটিন আছে, কিন্তু ওগুলো কেউ ডিজলভ হয়নি, ওগুলো ভেসে বেড়াচ্ছে, এটাও কোলয়েড। মিল্ক, টি, কফি, হরলিক্স, যাই বলো না কেন, এগুলো সব কোলয়েডের এক্সাম্পল। ওগুলো সলিউশনও না, ওগুলোকে তুমি মিক্সচারই বলবো। মিল্ক যেমন হেটেরোজিনিয়াস মিক্সচার বলবো, কারণ মিল্কের সব জায়গাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নেই। তাহলে হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস এর কনসেপ্টটা বুঝতে পারলো তো? তাহলে দোজ মিক্সচার, এই যে এখান থেকে, দোজ মিক্সচার ইন হুইচ দ্য সাবস্টান্সেস আর কমপ্লিটলি মিক্সড টুগেদার and are indigenously, sorry, and are indistinguishable from one another are called homogeneous mixture। মানে ওয়াটার আর সুগারের মিক্সচার বানালে ওয়াটার আর সুগারকে ডিস্টিংগুইশ করা যায় না। ইনডিস্টিংগুইশেবল মানে কি, সুগারটা ওর মধ্যে ভ্যানিশ হয়ে গেল। এ হোমোজেনিয়াস, এটাও মার্ক করো, এ হোমোজেনিয়াস মিক্সচার হ্যাজ এ ইউনিফর্ম কম্পোজিশন throughout its mass. It has no visible boundary of separation between the various constituents. সুগার আর ওয়াটারের মধ্যে কোনো বাউন্ডারি থাকবে না, দেখে বোঝাই যাবে না যে কোথায় সুগার, কোথায় তোমার ওয়াটার। তাহলে এক্সাম্পল এখান থেকে, এই যে সুগার ইন ওয়াটারের এক্সাম্পল এখান থেকে এত অবধি। এই যে এই জিনিসটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। অল হোমোজিনিয়াস মিক্সচার্স আর কল্ড সলিউশনস।
সুগার সলিউশন বলো, সল্ট সলিউশন বলো, কপার সালফেট সলিউশন বলো, সি ওয়াটার বলো, এক্সাম্পল দিয়ে মোটামুটি কত অব্দি? হ্যাঁ, এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে সবগুলো এক্সাম্পল দেখো কিন্তু, হ্যাঁ। এখানে এয়ারটাকে হোমোজিনিয়াস এর মধ্যে কেন দিয়ে দিয়েছি? এয়ার তো হবে না, এই এয়ারটাকে গোল করে রাখো, এটা হবে না। এয়ার হবে না। আচ্ছা, তারপরে চলে আসো হেটেরোজেনিয়াস মিক্সচার। Heterogeneous mixture এর definition এর এখান থেকে those mixtures in which the substances remain separate and one substance is separated, spread throughout the other substance as small particles, droplets or bubbles are called heterogeneous mixture. তারপরে কি লেখা আছে যে heterogeneous mixture, এই যে দেখো লেখা আছে does not have uniform composition throughout its mass. তারপরে কি লেখা আছে visible boundaries of separation between the various constituents. এত অব্দি ব্র্যাকেট করে দাও। স্যার এই বাউন্ডারি মানে এটা বুঝলাম না, কি বাউন্ডারি ব্যাপারটা? জলের মধ্যে তুমি যদি স্যান্ড দাও, স্যান্ড, তাহলে স্যান্ড আর ওয়াটারকে আলাদা বোঝা যাবে কি যাবে না? ওটাকেই বলেছে, মানে ওদের মধ্যে একটা ভিজিবল বাউন্ডারি আছে, যে দেখা যায় আলাদা আলাদা জিনিসকে। বা মনে করো ওয়াটারের ওয়াটারের মধ্যে তুমি অয়েল দিলা, অয়েল, কেরোসিন অয়েল, তাহলে ওয়াটার নিচের দিকে থাকে যেহেতু বেশি ডেনসিটি, আর অয়েল উপরের দিকে থাকে যেহেতু কম ডেনসিটি, তাহলে কেরোসিন অয়েল ধরে নাও, তাহলে এই যে মাঝখানে যে দাগটা, বলতে পারি এটাকে ভিজিবল বাউন্ডারি। হ্যাঁ, ওইভাবে জিনিসটাকে ভাবো। তাই এটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস মিক্সচারের এক্সাম্পল ধরো সুগার স্যান্ডের মিক্সচার। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, সুগারকে আলাদাভাবে দেখা যায়, স্যান্ডকে আলাদাভাবে দেখা যায়। তারপরে হচ্ছে সাসপেনশনস অফ সলিড লিকুইড আর অলসো হেটেরোজিনিয়াস। সাসপেনশন অফ সলিড লিকুইড, যেটাকে ইমমিসিবল লিকুইড বলে। এমন কোনো কঠিন নেই, সলিড আর লিকুইড, যেমন সলিডকে নিয়ে নাও তুমি স্যান্ড, আর লিকুইডকে নিয়ে নাও তুমি ওয়াটার, তাহলে স্যান্ড আর ওয়াটার, স্যান্ড কি ওয়াটারের মধ্যে কখনো ডিসলভ হবে? হবে না, নিচের দিকে পড়ে থাকবে, ওটাকেই সাসপেনশন বলে। আর এই ধরনের মিক্সচারকে ইমমিসিবল লিকুইড বা ইমমিসিবল মিক্সচার বলে। মিসিবল মানে হচ্ছে ডিসলভ হয়ে যাওয়া, আর ইমমিসিবল মানে যেটা ডিসলভ হচ্ছে না সেটা। এক্সাম্পল, অল সাসপেনশনস এন্ড কোলয়েডস আর হেটেরোজেনিয়াস মিক্সচার্স। কোলয়েড মানে আমি তোমাকে একটু আগেই বুঝালাম যে ডিসলভও হবে না, আবার সাসপেনশনও হবে না। যেমন সুগার আর ওয়াটার, সুগার ওয়াটারের মলিকিউলের মাঝখানে ঢুকে গেল, তাই কি না? এটা সলিউশন, মানে হোমোজেনিয়াস সলিউশন, হোমোজেনিয়াস সলিউশন। আচ্ছা, তারপরে কি স্যান্ড আর ওয়াটার, এগুলো মনে করো ওয়াটারের মলিকিউল, নিচের দিকে স্যান্ডের পার্টিকেল গুলো পড়ে থাকে, তাই কি না? এটা হচ্ছে সাসপেনশন, এটাও হেটেরোজেনিয়াস সাসপেনশন। আর তুমি মনে করো টি, কফি, ওয়াটার, আর এগুলো মনে করো টি এর মলিকিউল গুলো, কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নেই, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নেই, কিন্তু আবার নিচের দিকে সাসপেনশনও হচ্ছে না, এটাকে আবার বলে কোলয়েড। তুমি চাকে, চা বানিয়ে ওটাকে তুমি 2 দিন, 3 দিন, 7 দিন, যতদিন খুশি রেখে দাও, চায়ের মলিকিউল গুলো নিচের দিকে সাসপেনশন হয় না, আবার ডিজলভও হয় না। ওটা কি, জলের মধ্যে চায়ের মলিকিউল, মানে চা পাতার মলিকিউল গুলো ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে, এরকম হলে কোলয়েড। তো সাসপেনশন আর কোলয়েড দুটোই কিন্তু বলেছে হেটেরোজিনিয়াস। এই যে সাসপেনশন আর কোলয়েড দুটোই হেটেরোজিনিয়াস। সাসপেনশনে একটা জিনিস আর মানে নিচের দিকে সাসপেন্ডেড হয়ে যাবে, পড়ে যাবে, আর কোলয়েড মানে পড়বে না, আবার ডিজলভও হবে না।
এই এক্সাম্পল এখানে দেখো হেটেরোজিনিয়াস মিক্সচারস এর, যেমন মনে করো সুগার অ্যান্ড স্যান্ড মিক্সচার, তারপরে সল্ট অ্যান্ড স্যান্ড মিক্সচার, পলিউটেড এয়ার, গান পাউডার, মিল্ক, হেন দেন, এগুলো সবই কিন্তু। আচ্ছা, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। না, এখান থেকে এত মিস্ট পর্যন্ত, মিস্ট। আর এই লাস্ট লাইনটা একটা আলাদা ব্র্যাকেট করো, মোস্ট অফ দ্য মিক্সচার্স আর হেটেরোজেনিয়াস, অনলি সলিউশনস অ্যান্ড অ্যালয়েস আর হোমোজেনিয়াস। অ্যালয় আমরা করব একটু পরেই। সলিউশন তো মোটামুটি বুঝেই গেলে, ডিসলভ হয়ে থাকাকে সলিউশন বলে। তাহলে এবার চলে আসো মিক্সচারের প্রপার্টি গুলো আমরা দেখে নিই। মিক্সচারের প্রপার্টি, স্টাডি দ্য প্রপার্টিজ অফ মিক্সচার্স। এখানে আমরা কিসের মিক্সচার নিচ্ছি? আয়রন এন্ড সালফারের মিক্সচার নিচ্ছি, ঠিক আছে। সালফার হচ্ছে ইয়েলো কালারের হয়। তো এই যে এই বাটিটার মধ্যে আয়রনের ছোট ছোট টুকরো নেওয়া আছে, বোঝো কিন্তু এটা, হ্যাঁ। আয়রনের ছোট ছোট টুকরো নেওয়া আছে, আর সালফারের পাউডার নেওয়া আছে, নিয়ে তুমি মিক্স করে দিলা। কি গ্যারেন্টি যে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে? তার কোনো গ্যারেন্টি আছে? মলিকুলার লেভেলে দেখতে গেলে হবে না, কিন্তু এটা হেটেরোজিনিয়াস মিক্সচার। এবার যদি আমি এর কাছে একটা ম্যাগনেটকে নিয়ে যাই, তাহলে কি হবে? আয়রন ফিলিংস, মানে আয়রনের টুকরোগুলো ম্যাগনেটের সাথে লেগে যাবে, হ্যাঁ কি না? তাহলে যখন আমি আয়রন আর সালফারের পাউডারকে মিক্স করলাম, কোথায়? যখন আমি আয়রন আর সালফারের পাউডারকে মিক্স করলাম, তখন কি আয়রনের প্রপার্টিটা হারিয়ে গেল? আয়রনের প্রপার্টি কি? যে অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য ম্যাগনেট। আয়রনের প্রপার্টিটা কি হারিয়ে গেল? এটা মিক্সচারের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স, বড় প্রপার্টি, যে মিক্সচারের মধ্যে যে কনস্টিটিউয়েন্টস গুলো আছে, মনে করো আয়রন আর সালফার, তাদের কনস্টিটিউয়েন্টস গুলো হারিয়ে যায় না। দে ডু নট লুজ দেয়ার প্রপার্টি ইন মিক্সচার। ধরো ওয়াটার আর সুগারের সলিউশন বানাচ্ছো, ওয়াটারের প্রপার্টি থেকে যাবে, সুগারের প্রপার্টিও থেকে যাবে। আমি এখানে মিক্সচারকে কম্পাউন্ডের সাথে তোমাকে কম্পেয়ার করে বলছি। মিক্সচার আর কম্পাউন্ড, মিক্সচার আর কম্পাউন্ড, ধরে নাও একটা জারের মধ্যে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস আলাদা আলাদা আছে। হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস আলাদা আলাদা আছে, কেমিক্যালি বন্ডেড না হলেই ওটা মিক্সচার হলো, তাই তো? ডেফিনেশনে পড়লাম এখনই। আর একটা হাতে করলাম কি, হাইড্রোজেন আর ওয়াটারকে আমি কেমিক্যালি বাউন্ড করে দিলাম। এখানে হাইড্রোজেনের মলিকিউল আর অক্সিজেনের মলিকিউল সেপারেট আছে, আর এখানে হাইড্রোজেন আর অক্সিজেনকে একসাথে করে আমি কি বানিয়ে দিলাম? H2O, তাই কি না? হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে একটা ফ্লেমেবল গ্যাস, তাই কি না? হাইড্রোজেন জ্বলে কিন্তু। আর অক্সিজেন হেল্পস উইথ কম্বাসন, জানো তো? অক্সিজেন যে কম্বাসন মানে কোনো কিছু জ্বলতে হেল্প করে। তো যখন আমি হাইড্রোজেন আর অক্সিজেনের মিক্সচার বানাচ্ছি, হাইড্রোজেনের এই প্রপার্টিটা থেকেই যাচ্ছে, অক্সিজেনেরও এই প্রপার্টিটা থেকেই যাচ্ছে, কারণ ওটা কেমিক্যালি বন্ড না। কিন্তু অন দি আদার হ্যান্ড, ওয়াটার কি জ্বলে? ওয়াটার কি জ্বলতে হেল্প করে? উল্টা কি, কি জানো, আহ, ওটাকে এক্সটিংগুইশ ফায়ার। এক্সটিংগুইশ ফায়ার, দেখো একদম অপোজিট। আগের মিক্সচারে কি ছিল, যে ওরা কেউ জ্বলে কেউ জ্বলতে হেল্প করে, কিন্তু ওই দুটা জিনিস দিয়ে যখন আমি কম্পাউন্ড বানালাম, তখন ফায়ারকে উল্টা নিভায়। তাহলে দুটো জিনিস যখন সেপারেট থাকে মিক্সচারের মধ্যে, ওদের প্রপার্টি, যার যার প্রপার্টি সেটা রিটেইন করে, ওটা থেকেই যায়। কিন্তু যখন ওই দুটো জিনিস দিয়ে আমি কম্পাউন্ড বানালাম, হাইড্রোজেনের প্রপার্টিও হারিয়ে গেল, অক্সিজেনের প্রপার্টিও হারিয়ে গেল। এখানে হবে রিটেইন দেয়ার কেমিক্যাল
প্রপার্টি। বুঝতে পারছো তো এগুলো জিনিস? এগুলো কিন্তু কেমিস্ট্রির বেসিক ব্যাপার। আর কিন্তু কম্পাউন্ড যখন বানায়, লুজ দেয়ার কেমিক্যাল প্রপার্টি, লুজ দেয়ার কেমিক্যাল প্রপার্টি। আচ্ছা, ভালো কথা। এবার এই সেম জিনিস দিয়ে আমি তোমাদের বইতে যে এক্সাম্পলটা আছে আয়রন আর সালফার, ওইটা দিয়ে আমি বুঝাই। ধরো একটা বোল, এর মধ্যে সালফার, সালফার ইয়েলো কালারের হয়, সালফার নিলাম, আর তার মধ্যে আমি আয়রনের ছোট ছোট টুকরো দিয়ে দিলাম। এবার যখন এর কাছে আমি একটা ম্যাগনেটকে নিয়ে যাব, এই আয়রনের টুকরোগুলো ওর সাথে লেগে যাবে, হ্যাঁ কি না? আয়রনের টুকরোগুলো লেগে যাবে। তা আয়রন যখন সালফারের সাথে মিক্সচার হয়েছিল, তখন আয়রনের এই প্রপার্টিটা কি হারিয়ে গিয়েছিল? না। তাহলে এটা মিক্সচার, এটা হচ্ছে মিক্সচার। আরো একটা জিনিস কি, ধরে নাও সেম জিনিস, সালফার আর আয়রনের মিক্সচার আমি নিলাম, সালফার আর আয়রনের মিক্সচার আমি দিলাম। এবার এবার এর মধ্যে যদি আমি একটা অ্যাসিড দিয়ে দিই, এর মধ্যে একটা অ্যাসিড যদি দিয়ে দিই, ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, হবে কি, সালফার গুলো অ্যাসিডের মধ্যে ডিজলভ হবে, সালফার গুলো অ্যাসিডের মধ্যে ডিজলভ হবে, ধরুন ডিজলভ হয়ে গেল, হারিয়ে গেল, আয়রন গুলো হবে না। তাহলে সালফারের প্রপার্টি সালফারের থাকলো, আয়রনের প্রপার্টি আয়রনের থাকলো। আয়রনের প্রপার্টি কি, যে অ্যাট্রাক্টেড টুয়ার্ড দ্য ম্যাগনেট। আর সালফারের প্রপার্টি কি, সালফারের প্রপার্টি কি ছিল, যে ডিজলভ ইন অ্যাসিড, ডিজলভ ইন অ্যাসিড। তো যার যার প্রপার্টি সে সে রিটেইন করলো, ঠিক। এবার যদি আমি আয়রন আর সালফার দিয়ে কম্পাউন্ড বানাই, ধরো আয়রন আর সালফারের মধ্যে কম্পাউন্ড মানে কি, একটা কেমিক্যাল বন্ড যদি হয়ে যায়, এবার এমন কিভাবে বানাবো স্যার? আয়রন আর সালফারকে একসাথে হিট করলেই আয়রন সালফার একসাথে লেগে যায়, এটাকে বলে আয়রন সালফাইড, এফইএস, আয়রন সালফাইড, এফইএস। তো যদি এবার আয়রন এর অ্যাটম আর সালফারের অ্যাটম যদি একসাথে লেগে গিয়ে একটা কম্পাউন্ডের মলিকিউল বানালো, এবার তুমি একটা ম্যাগনেটকে নিয়ে আসো, এর মধ্যে থেকে কি আয়রন ওখানে চলে যাবে? যাবে না। যদি এর মধ্যে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই, তাহলে কি সালফার আলাদা করে ডিজলভ হবে? এখন আর হবে না। তাহলে ওদের যে প্রপার্টি গুলো ছিল, প্রপার্টি গুলো হারিয়ে গেল। যদি হারিয়ে যায় তাহলেই হচ্ছে ওটাকে বলবো তখন কি বলতো, কম্পাউন্ড। যদি ওদের কেমিক্যাল প্রপার্টি গুলো রিটেইন করে, যার যা প্রপার্টি যেটা থাকে, তাহলে ওটা হচ্ছে মিক্সচার। আর ওদের মধ্যে কোনো কেমিক্যাল বন্ড হবে না। কিন্তু যখনই কম্পাউন্ড বানাবে, একটা কেমিক্যাল বন্ড যখন বানায়, দে লুজ দেয়ার কেমিক্যাল প্রপার্টিজ। তখন আর ম্যাগনেট আসলে যাবে না, আয়রন সালফারের থেকে ছুটে চলে যাবে না, কারণ এগুলো কেমিক্যাল বন্ড হয়ে গেছে। যদি অ্যাসিড দাও, সালফার আলাদা করে ডিজলভ হবে না। তাহলে এই জিনিস, এইটাই কিন্তু বইতে এক্সপ্লেন করা আছে, এইটাই বুকে এক্সপ্লেন করা আছে। প্রথমে হচ্ছে মিক্সচার দিয়ে এক্সপ্লেন করা আছে, যে when iron fillings and sulfur powder are mixed together, a grayish yellow mixture is obtained. এবার এক নম্বর কি, আমি এর কাছে কি নিয়ে গেলাম, ম্যাগনেট নিয়ে গেলাম, তাহলে আয়রন গুলো ওর মধ্যে অ্যাট্রাক্টেড হয়ে গেল, সালফার গুলো হলো না, সেপারেট করা গেল। মিক্সচার মানে কি, কি করা যাবে, সেপারেট করা যাবে। আবার একটা জিনিস কি, যদি আমি কার্বন ডাই সালফাইড দিই, কার্বন ডাই সালফাইড যদি দিই, কার্বন ডাই সালফাইডের ফর্মুলা কি, CH2। এটা হচ্ছে কি বলতো, একটা অর্গানিক লিকুইড। তাহলে এর মধ্যে সালফার ডিজলভ হবে, আয়রন ডিজলভ হবে না। তাহলে সালফারের প্রপার্টি থেকে গেল। তুমি যদি এটাকে ফিল্টার করো, তাহলে সালফার তুমি আলাদা করে পেয়ে যাবে, কার্বন ডাই সালফাইড থেকে আলাদা করে পেয়ে যাবে। কিভাবে ফিল্টার করব, যে তোমার সালফার ইজ রিকভার্ড ফ্রম দ্য ফিল্ট্রেট বাই ইভাপোরেটিং কার্বন ডাই সালফাইড। মানে এটা এরকম কিছুই, কোনো ব্যাপার না।
ধরে নাও একটা ইয়ে নিলাম, এর মধ্যে আয়রন ফিলিংস গুলো আছে আর সালফার গুলো আছে, ঠিক, সালফার গুলো আছে। এবার এর মধ্যে আমি কি দিয়ে দিলাম, কার্বন ডাই সালফাইড CH2, এটা একটা লিকুইড দিয়ে দিলাম। তাহলে লিকুইড দেওয়াতে সালফার গুলো এর মধ্যে ডিজলভ হয়ে গেল। কি ডিজলভ হয়ে গেল? সালফার গুলো ডিজলভ হয়ে গেল, কিন্তু আয়রন গুলো ডিজলভ হলো না। আয়রন গুলো এর মধ্যে ডিজলভ হলো না। এবার তুমি যদি এইটাকে একটা ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করো, ধরে নাও একটা এরকম ফানেল নিলাম, এখানে ফিল্টার পেপার বসানো আছে, এখানে ফিল্টার পেপার বসানো আছে, এর মধ্যে দিয়ে যদি আমি এই জিনিসটাকে ফিল্টার করি একটা বিকারের মধ্যে, তাহলে এই যে আয়রনের টুকরোগুলো, হ্যাঁ আয়রনের টুকরোগুলো এখানে আটকে যাবে, হ্যাঁ কি না? কিন্তু CH2 মানে কার্বন ডাই সালফাইড সমেত যে সালফারের যে টুকরোগুলো, সেগুলো এইটার মধ্যে চলে আসবে। সালফারের টুকরোগুলো সমেত, সালফারের মলিকিউল গুলো সমেত কার্বন ডাই সালফাইড এখানে চলে আসবে। এবার যদি আমি এটাকে হিট করি, এটাকে যদি আমি হিট করি, কার্বন ডাই সালফাইড যেগুলো ছিল এগুলো সব ইভাপোরেট হয়ে যাবে, পড়ে থাকবে কি বলতো, সালফার পড়ে থাকবে। তাহলে আগে কি ছিল, সালফার আর আয়রনের মিক্সচার হয়েছিল, হ্যাঁ কি না? কি করলাম, ওটাকে আমি সেপারেট করে দিলাম, দেখো এখানে আয়রন সেপারেট হয়ে গেল, এখানে সালফার সেপারেট হয়ে গেল। তাহলে মিক্সচারকে সেপারেট করা যায়। মিক্সচারকে সেপারেট করার প্রসেস কি কি, অনেক প্রসেস আছে, যেগুলো এগুলো নাই তোমাদের, এমনি নাম জেনে রাখো, ফিল্ট্রেশন, ইভাপোরেশন, সাবলিমেশন, ডিস্টিলেশন, সলভেন্ট, ম্যাগনেট, এটসেট্রা। অনেকভাবে মিক্সচারকে তোমার হচ্ছে সেপারেট করা যায়। আবার যদি আমি এর মধ্যে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই, ওই সেম মিক্সচারের মধ্যে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই, তখন আবার আয়রন ওর সাথে রিয়াক্ট করবে, সালফার আবার রিয়াক্ট করবে না। যেটা আয়রন part reacts with the sulfuric acid and hydrogen gas is produced. যদি ফর্মুলা লিখে রাখতে যাও, মানে কেমিক্যাল রিঅ্যাকশন, এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস আয়রন দিলাম, তাহলে FeSO4, ফেরাস সালফেট আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। সালফার রিমেইনস আনচেঞ্জ, দেখো সালফারটা কোনো কোনো কিছুই হলো না, সালফার রিমেইনস আনচেঞ্জ। This shows that mixture of iron and sulfur shows the property of iron in the mixture of, দেখো মিক্সচারের মধ্যে যে আয়রনের প্রপার্টিটা সেটা রিটেন করলো, আয়রনের প্রপার্টি যে ও সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে আয়রন সালফাইড আর হাইড্রোজেন গ্যাস বানাবে। সালফার কিন্তু করবো না, কারণ এটা মিক্সচার হয়ে আছে। তাহলে এটা তোমরা এখান থেকে এত অব্দি পড়বা। স্যার এইখানে আমি আয়রন সালফেট থেকে আয়রনটাকে কিভাবে আলাদা করব, আয়রনটাকে কিভাবে আলাদা করব? ওই সেম, যদি তোমাকে এটাকে আবার কার্বন ডাই সালফাইডের মধ্যে মিশিয়ে দিই এই জিনিসটাকে, সালফারটা শুধু ডিজলভ হয়ে যাবে, আয়রনটা আলাদা পড়ে থাকবে, আয়রন আনচেঞ্জড, আয়রনটা আলাদা থাকবে। এটা যদি বুঝতে অসুবিধা হয় এটা আমি আবার বুঝাচ্ছি। ধরে নাও একটা বোল আছে, এই বোলের মধ্যে আয়রন আর সালফারের মিক্সচার আছে, ঠিক আছে, আয়রন আর সালফারের মিক্সচার আছে, ভালো কথা। এবার আমি এখান থেকে এখানে এবার আমি কি দিব, এবার আমি এখানে দিব H2SO4 সালফিউরিক অ্যাসিড, ধরো সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম। সালফিউরিক অ্যাসিড দিলে সালফার রিয়াক্ট করবে না, কি রিয়াক্ট করবে, আয়রন গুলো রিয়াক্ট করবে, sorry, কে রিয়াক্ট করবে, শুধুমাত্র আয়রন গুলো রিয়াক্ট করবে। ধরো না আয়রন গুলো সালফিউরিক অ্যাসিডের মধ্যে ঢুকে গেল, সালফিউরিক অ্যাসিডের মধ্যে ঢুকে কি বানালো, Fe
SO4 বানালো, আর হাইড্রোজেন গ্যাস যেটা তৈরি হলো, হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে গেল। তাহলে এবার একটা ফিল্টার পেপার নিলাম, একটা ফানেল নিলাম, এর মধ্যে একটা ফিল্টার পেপার নিলাম। এই ফিল্টার পেপারের মধ্যে দিয়ে আমি যদি এটাকে পাস করাই, কি কোনগুলো আটকে যাবে বলো তো? সালফার গুলো। সালফার গুলো এখানে আটকে গেল, তাই তো? না না, আয়রন তো এর মধ্যে ঢুকে গেল, ডিজলভ হয়ে গেল। তাহলে এফিএসও ফোর এর যে মিক্সচারটা, এফিএসও4টা এর মধ্যে চলে আসবে, হ্যাঁ কি না? এফিএসও4 এর মধ্যে চলে আসবে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই এফিএসও4 থেকে আমি এফি কে কিভাবে আলাদা করব? এর মধ্যে যদি আবার কার্বন ডাই সালফাইড দিয়ে দিই, CH2 যদি দিয়ে দিই, তাহলে সালফার আলাদা হয়ে যাবে আর আয়রন আলাদা হয়ে যাবে। এর মধ্যে থেকে যে সালফার গুলো ছিল SO4, ওই SO4 এর মধ্যে থেকে এস আলাদা হয়ে যাবে, ওগুলো CH2 এর মধ্যে ডিজলভ হবে, আর আয়রনের টুকরো গুলো এখানে আলাদা হয়ে যাবে। এটাকে যদি আবার ফিল্টার করি, ধরো এখান দিয়ে ফিল্টার করলাম, তাহলে আয়রনের টুকরো গুলো এখানে পড়ে থাকবে, হ্যাঁ কি না? আর CH2 সমেত সালফারটা এর মধ্যে চলে আসবে, CH2 সমেত সালফারটা এখানে চলে আসবে। বুঝতে পারলাম? এটাকে যদি আবার হিট করো, তাহলে CH2 ইভাপোরেট হয়ে যাবে, CH2 তোমার ইভাপোরেট হয়ে গেল, কে পড়ে থাকলো শুধুমাত্র? সালফার। তাহলে অনেক স্টেপ বাই স্টেপ আমি এটাকে আলাদা করতে পারি, ফিল্টার করে করে। তাহলে মিক্সচার হলে মোট কথা সেপারেট করা যাবে। আচ্ছা, তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, যে এ মিক্সচার শোজ দ্য প্রপার্টিজ অফ অল দ্য কনস্টিটিউয়েন্টস প্রেজেন্ট ইন ইট। মিক্সচারের যেগুলো দিয়ে তৈরি কনস্টিটিউয়েন্টস, মানে যেটা দিয়ে একটা মিক্সচার তৈরি। ধরো আয়রন আর সালফারের মিক্সচারের কনস্টিটিউয়েন্টস হচ্ছে আয়রন আর সালফার। এবার চলে আসো, যে ধরে নাও আয়রন আর সালফারের মিক্সচার আমি বানাচ্ছি, বা সল্ট আর ওয়াটারের মিক্সচার আমি বানাচ্ছি। মিক্সচার বানানোর সময় কোনো রকম কোনো এনার্জি গিভেন আউট, মানে ইভলভও হবে না, আবার কোনো এনার্জি অ্যাবজর্বও হবে না। তার মানে এটা একটা ফিজিক্যাল চেঞ্জ, কোনো কেমিক্যাল চেঞ্জ না। ধরো না, তুমি সুগার আর ওয়াটারের মিক্সচার বানাচ্ছো, বানাতে বানাতে কি ওই সলিউশনটা গরম হয়ে যায়? হয় না। মানে হিট রিলিজও করে না। আবার ওটা কি খুব ঠান্ডাও হয়ে যায়? তাও হয় না। তার মানে হিট অ্যাবজর্বও করে না। তার মানে এটা কোন ধরনের চেঞ্জ? একটা ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ। এবার মনে করো 4 নাম্বার প্রপার্টি কি, মিক্সচার বানানোর সময় তুমি যে কোনো অ্যামাউন্টে আয়রন নিতে পারো, যে কোনো অ্যামাউন্টে সালফার নিতে পারো। ধরো নাও, আমি কাউকে বললাম যে তুমি আয়রন আর সালফারের মিক্সচার বানাও, ও আয়রন নিল 10 গ্রাম, হ্যাঁ, আর সালফার নিল মনে করো 5 গ্রাম, এমনও হতে পারে। কেউ আবার মনে করো আয়রন নিল 5 গ্রাম, সালফার নিল 10 গ্রাম, এরকম কোনো, তার মানে কি এদের ফিক্সড মিক্সচার বানানোর কোনো ফিক্সড কম্পোজিশন নেই, ডিফারেন্ট কম্পোজিশন। কিরকম কম্পোজিশন? ডিফারেন্ট কম্পোজিশন। কেউ মনে করো সুগার ওয়াটারের মিক্সচার বানালো, ধরো 1 চামচ চিনি দিল 1 গ্লাস জল, কেউ 2 চামচ চিনি দিল। কিন্তু আমাকে বলো, তুমি যদি ওয়াটারের মলিকিউল বানাতে চাও, ওয়াটারের মলিকিউলে কটা হাইড্রোজেন? দুটা। কটা অক্সিজেন? একটা। কখনোই কি এমন হবে 2টা অক্সিজেন আর 1টা হাইড্রোজেন দিয়ে আমি একটা ওয়াটারের মলিকিউল বানাবো? হবে না। তাহলে কম্পাউন্ড কখনো ওরকম ভাবে হয় না, মিক্সচার হয়। মিক্সচারের তুমি যে কোনো কম্পোজিশনের মিক্সচার বানাতে পারো। তাহলে the composition of mixture is variable, the constituents can be present in any proportion by mass। যে কোনো মাস নাও, 10 গ্রাম, 5 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম, যে কোনো কিছু নাও, যেমন খুশি মিক্সচার বানানো যাবে। আচ্ছা, এবার কি আর একটা প্রপার্টি কি, মিক্সচার ডাজ নট হ্যাভ এ ডেফিনিট মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট। ধরো না, আয়রন আর সালফারের মিক্সচারকে আমি মেল্ট করব, ধরো মেল্ট করব, এই মিক্সচারটাকে আমি মেল্ট করব। এমন কি হবে যে আয়রন আর সালফার একসাথে মেল্ট হলো, আয়রনের মেল্টিং পয়েন্ট অনেক হাই, অনেক বেশি হিট দিতে হবে ওটাকে গলাতে।
সালফার আগেই মেল্ট হয়ে যাবে, তাই কি না? তার উপরে ডিপেন্ড করছে আয়রন বেশি আছে না সালফার বেশি আছে, এটাও একটা ব্যাপার আছে। তাহলে মিক্সচারের কোনো ফিক্সড কি বা ডেফিনিট মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট নেই। ওটাকে ফিল্টার পেপার বলে, ওটাকে ফিল্টার পেপার বলে। আচ্ছা, এবার চলে আসো, মিক্সচার দুই রকমের হতে পারে। এই লাস্টের লাইনটা শুধু ব্র্যাকেট করে দাও, এই মিক্সচার ইজ ইউজুয়ালি হেটেরোজেনিয়াস এক্সেপ্ট সলিউশনস এন্ড অ্যালয়েস, যারা কিনা কি বলতো হোমোজেনিয়াস। এবার চলে আসো কম্পাউন্ড, ঠিক মিক্সচারের অপোজিট। মিক্সচারের যতগুলো প্রপার্টি দেখলাম, মিক্সচারের কি কি প্রপার্টি দেখলাম মনে রেখো কিন্তু। মিক্সচারের প্রপার্টি কি দেখলাম? এক নাম্বার দেখলাম কি, যে ওদের প্রপার্টি কনস্টিটিউয়েন্টস এর প্রপার্টি গুলো রিটেইন থাকে, অনেকগুলো ভাবে সেপারেট করা যাচ্ছে। ম্যাগনেট দিয়ে সেপারেট করলাম আয়রনকে, এইটা দেখো, ম্যাগনেট দিয়ে সেপারেট করলাম আয়রনকে। এখানে কার্বন ডাই সালফাইড দিয়ে সেপারেট করলাম সালফারকে। আবার এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে সেপারেট করলাম আয়রনকে। মনে পড়ছে? তাহলে এই মানে সবগুলো জিনিসেরই কি তোমার দাঁড়ালো, যে মিক্সচারের কনস্টিটিউয়েন্টস গুলোর প্রপার্টি গুলো সেম থাকে। দুই নাম্বার আর একটা কি শিখলাম, যে মিক্সচার তৈরি করার সময় কোনো এনার্জি অ্যাবজর্বও হয় না, রিলিজও হয় না। তিন নাম্বার কি শিখলাম, মিক্সচার যে কোনো কম্পোজিশনে বানাতে পারো। চার নাম্বার কি শিখলাম, যে মিক্সচারের কোনো রকম ডেফিনিট মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট নেই। আর ছয় নাম্বার শিখলাম হচ্ছে যে মিক্সচার হোমোজিনিয়াস, বেশিরভাগ মিক্সচার হেটেরোজিনিয়াস হয়, শুধুমাত্র সলিউশন আর অ্যালয় ছাড়া বাদ বাকি মানে ওগুলো শুধু হোমোজিনিয়াস হয়। এই একই জিনিসগুলো এবার কম্পাউন্ডের ক্ষেত্রে আসবে। কম্পাউন্ড, এখানে মেন যেটা জিনিস, কেমিক্যালি কম্বাইন্ড ইন এ ফিক্সড প্রপোর্শন বাই মাস। কেমিক্যালি কম্বাইন্ড ইন এ ফিক্সড প্রপোর্শন বাই মাস, কম্পাউন্ড সব সময়। মানে তুমি ওয়াটার বানাতে যাও, তুমি চারটা হাইড্রোজেন তিনটা অক্সিজেন নিয়ে ওয়াটার বানাবা, হবে না। হবে? চারটা হাইড্রোজেন তিনটা অক্সিজেন, এটা কি ওয়াটারের ফর্মুলা? না। ওয়াটারের ফর্মুলা অলওয়েজ কি? H2O। তুমি কলের জল নাও, তুমি ট্যাপের জল নাও, তুমি নদীর জল নাও, যেখানকারই নাও না কেন ওয়াটার, ওয়াটার সবসময় হয় H2O। এবার দেখো, H2O, এটা মন দিয়ে শুনবা, এটা H2O, হ্যাঁ কি না? হাইড্রোজেনের একটা মাস আছে তো, অক্সিজেনেরও একটা মাস আছে। পরের চ্যাপ্টার গুলোতে তোমাদেরকে পড়াবো অ্যাটমিক মাস। হাইড্রোজেনের মাস হচ্ছে 1 ইউ। ইউ কে তুমি গ্রামের মতনই ভাবো এখন, ভাবো 1 গ্রাম। এখন ইউ বুঝবা না, ইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, 6.033 ইন্টু 10⁻⁻23 গ্রাম। আর অক্সিজেনের একটা অক্সিজেন অ্যাটমের মাস হচ্ছে তোমার 16 ইউ, 16 ইউ। তাহলে এর মধ্যে কটা হাইড্রোজেন? দুটা হাইড্রোজেন। তাহলে টোটাল মাস কত হলো? 2 ইউ, হ্যাঁ কি না? আর অক্সিজেন কটা? একটাই অক্সিজেন, আর একটা অক্সিজেনের মাস কত? 16 ইউ। তাহলে 2:16 কত হচ্ছে? 1:8। এটা ফিক্সড। তুমি যেখান থেকেই ওয়াটার নাও না কেন, হাইড্রোজেনের মাস আর অক্সিজেনের মাসের প্রপোর্শন অলওয়েজ ফিক্স। বুঝলা কথাটা? এটা ওয়াটারের একটা মলিকিউল দিয়ে বুঝালাম। তাহলে যদি তোমাকে বলে সে 9 গ্রাম ওয়াটার, তাহলে 9 গ্রাম ওয়াটারের মধ্যে কত গ্রাম হাইড্রোজেন হবে, কত গ্রাম অক্সিজেন হবে? তাহলে 1:8 করো, 1 গ্রাম হাইড্রোজেন, হ্যাঁ কি না? আর 8 গ্রাম
অক্সিজেন দেখো তো, হাইড্রোজেন আর অক্সিজেন মানে 1 + 8 9 হলো তো। ওটা মলিকুলার লেভেলে জিনিসটাকে ভাবতে হবে, এটা সবসময় ফিক্সড। কি বললাম, এটা ওদের মাস, ফিক্সড প্রপোর্শন বাই মাস। যে এটা বুঝতে পারলাম না, মুশকিল আছে কিছু। আর একবার বলবো, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। চলো হাইড্রো ওয়াটার বাদ দাও, এবার কার্বন ডাই অক্সাইড দিয়ে বলি। কার্বনের একটা অ্যাটমের মাস হচ্ছে 12 ইউ, ঠিক। অক্সিজেনের একটা অ্যাটমের মাস হচ্ছে, এটা অ্যাটমের মাস কিন্তু, হ্যাঁ। অক্সিজেনের একটা অ্যাটমের মাস হচ্ছে কত ছিল, 16 ইউ। তাহলে যদি তুমি একটা কার্বন ডাই অক্সাইডের একটা মলিকিউল নাও, ওর মধ্যে কটা কার্বন, একটা কার্বন, কটা অক্সিজেন, দুটা অক্সিজেন। তাহলে একটা কার্বনের ওজন কত হবে, 12 ইউ। আর দুটা অক্সিজেনের ওজন কত হবে, 16 + 16, 32 ইউ। তাহলে 12:32 করো, কত হয়, 4 দিয়ে কাটলে 3:8। এটা ফিক্সড। তুমি যেখান থেকেই কার্বন ডাই অক্সাইডের একটা মলিকিউল নাও না কেন, এখান থেকে নাও, ওখান থেকে নাও, সেখান থেকে নাও, কার্বন আর অক্সিজেনের মাসের রেশিও সবসময়ই 3:8ই হবে। বুঝতে পারলা তো, একটা কম। না, ওটা ওয়াটার। আমি ওয়াটারেরটা তো 1:8ই করলাম। হ্যাঁ, এটা কার্বন ডাই অক্সাইড বুঝালো। এটা যেখান থেকে তুমি নাও না কেন। তো কম্পাউন্ডের এটা কিন্তু একটা বড় প্রপার্টি, যে দুটো বা তিনটা অ্যাটম যতগুলাই লাগুক না কেন, তারা ফিক্সড প্রপোর্শন বাই মাস অনুযায়ী লাগবে। আচ্ছা, এবার বলো তো গ্লুকোজের ফর্মুলা কি, C6H12O6। তাহলে এখানে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেনের যদি রেশিও বার করি, মাসের রেশিও, কার্বনের একটা মাসের কত, 12। তাহলে এখানে কটা আছে, ছটা। তাহলে 6 × 12 কত হবে, 72। হাইড্রোজেনের একটা অ্যাটমের ওজন কত, 1 ইউ, কটা আছে, 12টা, তার মানে 12। অক্সিজেনের একটা অ্যাটমের ওজন কত, 16। তাহলে 16 × 6 কত হয়, 96। তাহলে সবগুলোকে কত দিয়ে সিম্পলিফাই করা যাবে, না 6 দিয়ে ডাইরেক্ট বলো না, 12 দিয়েই তো হয়ে যাবে। 6:1:8। এটা ফিক্সড, গ্লুকোজ যেখান থেকেই নাও না কেন। বুঝতে পারলা কথাটা। আমি এটা আরো বড় জিনিস দিলাম। আরো বড় কম্পাউন্ড, ধরো ধরো তোমাকে বললো H2SO4, হাইড্রোক্লোরিক, সরি, সালফিউরিক অ্যাসিড। এগুলো পরের চ্যাপ্টারে আমি শিখাবো কিভাবে তোমার মাস বের করতে হয়, মাসের মাসগুলো মুখস্থ করতে হবে, অ্যাটমিক মাস মুখস্থ করতে হবে। হুম। অ্যাটমিক মাস তো ওগুলা তো কোনো না, মানে মোট কথা বুঝলা জিনিসটা, যে কম্পাউন্ড কি, যে এখানে ফিক্সড প্রপোর্শন বাই মাস, মাস গুলো ফিক্সড প্রপোর্শনেই ওটা একসাথে লেগে কম্পাউন্ড বানায়। কিন্তু মিক্সচারে কি ছিল, আমি 10 গ্রাম আয়রনের সাথে 5 গ্রাম সালফার নিলাম, বা 5 গ্রাম আয়রনের সাথে 10 গ্রাম সালফার নিলাম, 1 গ্লাস জলের মধ্যে 2 চামচ চিনি মিশালাম, 1 গ্রাম, 1 গ্লাস জলের মধ্যে 10 চামচ চিনি মিশালাম। ওটার কি কোনো ফিক্সড প্রপোর্শন বাই মাস হবে? মিক্সচার তো যে কোনো কম্পোজিশনে বানানো যায় তোমার ইচ্ছা অনুযায়ী, তাই না? তো কম্পাউন্ডের এটা কিন্তু বুঝতে পারলা তো জিনিসটা। এখানে 1:8 ব্যাপারটা অনেকেই বুঝতে পারে না। অনেকে বলে কি স্যার, H2O তে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও তো 2:1, কারণ দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন, 2:1। ওটা নাম্বারের প্রপোর্শন, নাম্বারের রেশিও। এখানে নাম্বারের রেশিও বলেনি, কিসের রেশিও, মাসের রেশিও। ব্যাপার আছে। তো ফিক্সড প্রপোর্শন বাই মাস কথাটা বলতে হবে, ফিক্সড প্রপোর্শন বাই নাম্বার না। ঠিক আছে। তাহলে ফর এক্সাম্পল H2O, এখান থেকে তুমি এত অব্দি ব্র্যাকেট করে দাও। সেরকমই NaClO একটা কম্পাউন্ড, অ্যামোনিয়াম ক্লোরাইড একটা কম্পাউন্ড, সিলিকন অক্সাইড একটা কম্পাউন্ড, ক্যালসিয়াম কার্বনেট একটা কম্পাউন্ড, যা অনেকগুলো, এগুলো সবগুলোরই তুমি রেশিও বার করতে পারবা। এখানে তুমি নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিনের রেশিও বার করতে পারবা, সিলিকন অক্সিজেনের রেশিও বার করতে পারবা, ক্যালসিয়াম কার্বন অক্সিজেনের রেশিও, মাসের রেশিও বের করতে পারবা, যদি তোমার অ্যাটমিক মাস মুখস্থ থাকে তাহলে। পরের চ্যাপ্টারে আছে এগুলো। এখানে আরো অনেক কম্পাউন্ডের আরো অনেক এক্সাম্পল আছে, এগুলো just দেখে নিও।
তাহলে কম্পাউন্ডের প্রপার্টি কি? আগেরটাতে আমি কি নিয়েছিলাম? আগেরটাতে আয়রন আর সালফারের কি নিয়েছিলাম? মিক্সচার। কিন্তু এখানে আয়রন আর সালফার দিয়ে তৈরি কি নিব? কম্পাউন্ড। স্যার আয়রন আর সালফার দিয়ে কিভাবে কম্পাউন্ড বানাবো? when the mixture of iron and sulfur is heated, তখন তৈরি হয়ে যায় এই যে এফইএস। লেখার মানে কি? আয়রনের সাথে সালফার কেমিক্যালি বন্ড হয়ে গেল, যেটাকে বলা হয় আয়রন সালফাইড। যেটাকে কি বলা হয়? আয়রন সালফাইড, যেটার কালার কি? ব্ল্যাক কালার। মনে রাখো। কেমিক্যালি যখন বাউন্ড হয়ে গেল, এখন যদি আমি একটা ম্যাগনেটকে নিয়ে আসি, তাহলে এর মধ্যে থেকে আয়রন সেপারেট হবে? হবে না। তাহলে এটা একটা বড় জিনিস যে এ কম্পাউন্ড ক্যান নট বি সেপারেটেড ইনটু ইটস কম্পোনেন্টস বাই ফিজিক্যাল মেথড। তা যদি আমি এবার ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই আগেরটার মতো, তাহলে ওই যে আয়রন কি সালফিউরিক অ্যাসিডের মধ্যে মিক্স হবে? হবে না। ওটা কিছুই হবে না। এখানে আগেরটাতে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছিল, এখানেও কিন্তু কোনো হাইড্রোজেন গ্যাসও তৈরি হবে না। দিস মিনস দ্যাট আয়রন সালফাইড ডাজ নট শো দ্য প্রপার্টিজ অফ আয়রন প্রেজেন্ট ইন ইট। আয়রনটার প্রপার্টিটা হারিয়ে গেল। আগেরটাতে কি ছিল? যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডিজলভ হচ্ছিল, এখন আর ডিজলভ হচ্ছে না। তাহলে কি এখানে সেকেন্ড প্রপার্টি কি? দ্য প্রপার্টিজ অফ কম্পাউন্ডস আর এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম দোজ অফ ইটস কনস্টিটিউয়েন্টস এলিমেন্টস। কনস্টিটিউয়েন্টস এলিমেন্ট কি? আয়রন সালফাইডের কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট কি? আয়রন আর সালফার। ওদের যে প্রপার্টি আলাদা আলাদা যখন ছিল, তখন যে প্রপার্টিটা যখন ছিল এদিকে, কিন্তু যখন ওদের কেমিক্যাল বন্ড হয়ে কম্পাউন্ড হয়ে গেল, তো কি বলেছে তখন? ওটা এন্টায়ারলি ডিফারেন্ট। এখন ওটা টোটালটাই পাল্টে গেল। 3 নাম্বার কি? এই যে শুরুতে আমি কি বললাম? আয়রন সালফাইড বানাতে হলে কি দিতে হচ্ছে? হিট দিতে হচ্ছে। তার মানে তোমাকে একটা কম্পাউন্ড মিক্সচার বানানোর সময় কোনো হিট দিতে হয়েছিল? না। ওখানে কি লেখা ছিল? কোনো হিট মানে অ্যাবজর্বও হয় না, রিলিজও হয় না। কিন্তু কম্পাউন্ড বানাতে হলে ইউজুয়ালি আইদার গিভেন আউট অর অ্যাবজর্বড ডিউরিং দ্য প্রিপারেশন অফ এ কম্পাউন্ড এনার্জি। সেটা হিট হতে পারে, লাইট হতে পারে, বলুন। বুঝছে? আচ্ছা, আয়রন সালফাইড এফইএস, বলো তো একটা জিনিস। এফইএস বানানোর সময়, হ্যাঁ শুনছো তো, হিট গিভেন আউট না অ্যাবজর্ব হলো? মানে আয়রন আর সালফার যখন দিলাম, হিট নিজে নিজেই গিভেন আউট, মানে নিজে নিজেই বেরোলো? যে আমাকে বাইরে থেকে হিট দিতে হলো, ওটাও অ্যাবজর্ব করলো। তাহলে অ্যাবজর্ব করলো, এরকম আর একটা কোনো কেমিক্যাল রিয়াকশন বলতে পারবো যেখানে হিট অ্যাবজর্ব হয়? আচ্ছা, লাইট দিয়ে বলো তো, লাইট অ্যাবজর্ব হয় এরকম কোনো কেমিক্যাল রিয়াকশন? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার একসাথে হয়ে মানে লাইট অ্যাবজর্ব হয়ে গ্লুকোজ বানায়। ফটোসিনথেসিস একটা এক্সাম্পল। ব্ল্যাক মিক্সচার না, ব্ল্যাক কম্পাউন্ড হয়ে যায়। মিক্সচার কেন বলবো আবার? ওটা কম্পাউন্ড হয়ে গেল। আচ্ছা, এবার দেখো আয়রন কম্পাউন্ড এফইএস। আয়রনের অ্যাটমিক মাস মনে রেখো 56 ইউ। সালফারের অ্যাটমিক মাস হচ্ছে 32 ইউ, ঠিক আছে? তাহলে একটা আয়রন সালফাইড, এইদিকে দেখো, এদিকে দেখো কিন্তু, একটা আয়রন সালফাইড এফইএস এর মধ্যে কয়টা আয়রন? একটা আয়রন। কয়টা সালফার? একটা সালফার। তাহলে ওদের মাসের রেশিও কত হলো? একটা আয়রন মানে 56 ইউ, আর একটা সালফার মানে 32 ইউ। সিম্পলিফাই করলে কত হবে? অলওয়েজ 7:4। মনে রেখো, যেরকম এই যে কার্বন ডাই অক্সাইডের বের করলাম, ওয়াটারের বের করলাম, করবো। তাহলে কম্পাউন্ডের 4 নাম্বার প্রপার্টি কি? দ্য কম্পোজিশন অফ এ কম্পাউন্ড ইজ ফিক্সড, দ্য কনস্টিটিউয়েন্টস আর প্রেজেন্ট ইন এ ফিক্সড প্রপোর্শন বাই মাস। মাস গুলো পরে মুখস্থ করতেই হবে, নাহলে ক্লাস 10-এ কিন্তু বিশাল মুশকিলে পড়ে যাবে। পরের চ্যাপ্টার গুলোতে অ্যাটম 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 আর স্ট্রাকচার অফ অ্যাটম, ওই দুটো চ্যাপ্টারে তোমরা যদি যে টেবিল গুলো আছে ওগুলো মুখস্থ যদি না করো, ক্লাস 10 যেরকম এবার হাবুডুবু খাচ্ছে,
বলে কি স্যার ভ্যালেন্সি গুলো পাঠাও, ভ্যালেন্সি গুলো। আমি ক্লাস 9-এর বইতেই তো আছে, বলে খুঁজে পাচ্ছি না, পাঠাও। ভ্যালেন্সি মুখস্থ করতেই হবে, না হলে ক্লাস 10-এ কেমিক্যাল রিঅ্যাকশন করতেই পারবো না। বুঝাবো বুঝাবো। ভ্যালেন্সি আমি বুঝাবো। ভ্যালেন্সি যদি মুখস্থ না করো ক্লাস 9-এ, 10-এর কেমিস্ট্রি ভুলে যাও। তো এইটা পড়াই যাবে না। আচ্ছা, এবার দেখো আয়রন সালফাইড। যখন আয়রন আর সালফারের যখন মিক্সচার ছিল, তখন ওর কোনো ডেফিনিট মানে বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট ছিল না। কিন্তু যখন ওটা কম্পাউন্ড হয়ে গেল, তাহলে কম্পাউন্ডের একটা আবার ফিক্সড মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট হবে। আচ্ছা, এবার দেখো মিক্সচার কি রকম হতে পারতো, হোমোজিনিয়াসও হতে পারতো, হেটেরোজিনিয়াসও হতে পারতো, যেহেতু কম্পোজিশন আলাদা আলাদা। কিন্তু কম্পাউন্ড ইজ অলওয়েজ হোমোজেনিয়াস। এমন না যে এফইএস হলো, আর একবার Fe2S হলো, একবার FeS2 হলো, ওরকম হয় না। অলওয়েজ FeS। বুঝতে পারলাম, মানে ফিক্সড প্রপোর্শন বাই মাস। কখনো এটা হেটেরোজেনিয়াস হয় না। তাহলে তোমাকে যদি মিক্সচার আর কম্পাউন্ডের ডিফারেন্স বলে, পারবা? মিক্সচার আর কম্পাউন্ডের ডিফারেন্স, ওদের প্রপার্টি গুলোই লিখে দিবা পাশাপাশি। যেগুলা প্রপার্টি পড়লে না, এই যে 5টা প্রপার্টি যে পড়লা, 6 নাম্বার প্রপার্টিটা খালি হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস এরটা নেই, ওটাও অ্যাড করে দিতে পারো। 5টা যে প্রপার্টি পড়লা ওগুলা অ্যাড করে, ওগুলা পাশাপাশি লিখে দিলেই তো হবে। যে মিক্সচার কি সে ক্যান বি সেপারেটেড, ওর কনস্টিটিউয়েন্টস গুলোকে আলাদা করা যায়, কিন্তু কম্পাউন্ডে ক্যান নট বি সেপারেটেড। মিক্সচারে কি ওদের কনস্টিটিউয়েন্টস গুলোর প্রপার্টি গুলো থেকেই যায়, থাকি না? কিন্তু ওগুলো যখন কম্পাউন্ড বানিয়ে দেয়, তখন কনস্টিটিউয়েন্টস এর প্রপার্টি গুলো এন্টায়ারলি ডিফারেন্ট হয়ে যায় কম্পাউন্ডের। এনার্জি নাইদার গিভেন আউট নট অ্যাবজর্ব, এনার্জি ইউজুয়ালি গিভেন আউট অর অ্যাবজর্ব। কম্পোজিশন এখানে কোনো ফিক্স না, তাই কি না? যে কনস্টিটিউয়েন্টস ক্যান বি প্রেজেন্টেড, মিক্সচার ইজ ভ্যারিয়েবল, মানে কি ফিক্স না। তাই মিক্সচারের কোনো ফর্মুলা হয় না। স্যার সুগার সলিউশনের একটা ফর্মুলা দাও, ওখানে তো ফিক্সড প্রপোর্শনই নেই, আমি কি দিব? তাই ওটা, কিন্তু কম্পাউন্ডের আমি ফর্মুলা বানাতে পারি, তাই না? H2O মানে দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন, CO2 মানে একটা কার্বন দুটা অক্সিজেন, এরকম আমরা ফর্মুলা বানাতে পারি। দেখো এখানে লেখা আছে ডাজ নট হ্যাভ ডেফিনিট ফর্মুলা, কিন্তু এর কি আছে, কম্পাউন্ড হ্যাজ এ ডেফিনিট ফর্মুলা, কারণ এখানে ফিক্সড প্রপোর্শন বাই মাসে ওরা অ্যাড হয়। আর মিক্সচারের কোনো ফিক্সড মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট নেই। আর কম্পাউন্ডের কি হবে, ফিক্সড মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট আছে। তাহলে এখানে আবার কম্পেয়ার করেছে, সেম জিনিস সেম জিনিস, এখান থেকে এত অব্দি আবার সেম লিখেছে। যে মিক্সচার অর কম্পাউন্ড আমি বুঝবো কি কি ভাবে। এই যে 5টা যে ডিফারেন্স করলাম, ওই 5টাই আবার দেওয়া আছে, দেখো সেম সেম দেওয়া আছে। যদি তোমার সেপারেট করা যায় তাহলে মিক্সচার, যদি ক্যান নট বি সেপারেটেড তাহলে হয়ে গেল কম্পাউন্ড। ওই রকমই তো, আবার বোঝাতে হবে নাকি? একই তো ব্যাপার দেওয়া আছে, এই সেম কথাগুলোই আবার লেখা আছে। এবার একটা কোয়েশ্চেন হচ্ছে, এক্সপ্লেন হোয়াই এয়ার ইজ কনসিডার্ড এ মিক্সচার এন্ড নট কম্পাউন্ড। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। এবার এয়ার দিয়ে না দিয়ে তোমাকে অন্য কিছু দিয়েও দিতে পারে এই কোয়েশ্চেনটা, যে এয়ার একটা যে মিক্সচার, যে কম্পাউন্ড না, কেন? তুমি যে প্রপার্টি গুলো লিখলে ওই প্রপার্টি গুলো লিখতে হবে, যে এয়ার ক্যান বি সেপারেটেড, কি না? তারপরে হচ্ছে এয়ার এর যে মধ্যে যে কনস্টিটিউয়েন্টস গুলো আছে যেই থাকুক না কেন, অক্সিজেন বলো কার্বন ডাই অক্সাইড বলো, তাদের যে প্রপার্টি গুলো থাকে ওগুলো রিটেইন করে, শোজ দা প্রপার্টি। যেমন অক্সিজেনের প্রপার্টি কি, কম্বাশনে হেল্প করা। তারপরে কার্বন ডাই অক্সাইডের প্রপার্টি কি, লাইম ওয়াটারকে মিল্কি করে দেওয়া। এগুলো হচ্ছে তোমার সবই প্রপার্টি থেকেই যায়। এয়ারের সময় মানে এয়ার বানাতে হলে কোনো হিট লাইট কিছুই মনে করো অ্যাবজর্ব হয় না,
আবার রিলিজও হয় না। তারপরে এয়ারের যে কনস্টিটিউয়েন্টস গুলোর কম্পোজিশন ভ্যারিয়েবল, মানে ফিক্সড প্রপোর্শন বাই মাস হয় না, তাই এয়ারের কোনো ডেফিনিট ফর্মুলা হয় না। আর 4 নাম্বার কি, যে এয়ারের কোনো ফিক্সড বয়লিং পয়েন্ট নেই। যদি এয়ারকে আমি লিকুইড বানিয়েও দিই প্রেসার দিয়ে, এর আগের চ্যাপ্টারে ছিল না প্রেসার দিয়ে গ্যাসকে লিকুইড বানানো, ওটা যদি বানিয়েও দিই তবু ওর কোনো ফিক্সড মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট থাকবে না। আবার একই কোয়েশ্চেন ওয়াটার দিয়ে দিয়েছে, H2O, এক্সপ্লেন হোয়াই ওয়াটার ইজ এ কম্পাউন্ড নট এ মিক্সচার। তাহলে ওই প্রপার্টি গুলো এবার উল্টা উল্টা করে লিখতে হবে, যে ওয়াটারের যে হাইড্রোজেন আর অক্সিজেন কে কে কি ক্যান নট বি সেপারেটেড। 2 নাম্বার কি, যে ওয়াটার আর এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম দোজ অফ ইটস কনস্টিটিউয়েন্টস। ওয়াটারের কনস্টিটিউয়েন্ট কি, হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেনের প্রপার্টি কি, কম্বাস্টেবল গ্যাস। অক্সিজেনের প্রপার্টি কি, হেল্পস উইথ কম্বাশন, হ্যাঁ কি না, সাপোর্ট কম্বাশন। কিন্তু যখন ওটা মিলে ওয়াটার বানালো, ওয়াটার ডাজ নট সাপোর্ট কম্বাশন, whereas oxygen support combustion। এই যে দেখো লেখা আছে হাইড্রোজেন বন্ডস অক্সিজেন সাপোর্ট কম্বাশন, কিন্তু ওটা মিলে যখন ওয়াটার হলো, ওয়াটার ডাজ নট সাপোর্ট কম্বাশন, মানে প্রপার্টিটা পাল্টে গেল। তারপরে কি, ওয়াটার বানানোর সময় হিট বা লাইট এগুলো, এই এনার্জি গুলো আইদার অ্যাবজর্ব হবে বা রিলিজ হবে। ওয়াটারের ফিক্সড কম্পোজিশন বাই মাস আছে, এখনই করলাম 1:8। আর ওয়াটারের ফিক্সড বয়লিং পয়েন্ট আছে, ফ্রেশ ওয়াটারের, পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, 100°C। এবার তোমাকে এখানে কিছু জিনিসের নাম দেওয়া আছে, আর বলেছে যে এর মধ্যে থেকে কোনগুলো এলিমেন্ট, কোনগুলো কম্পাউন্ড, কোনগুলো মিক্সচার, সেপারেট করে লেখো। তাহলে তুমি 3টা টেবিল বানাবা, এলিমেন্ট কম্পাউন্ড মিক্সচার। কথা হচ্ছে কেন, এর মধ্যে সোডিয়াম সিলভার টিন সিলিকন এগুলো সব এলিমেন্ট। সোডিয়ামের ফর্মুলা Na, এর মধ্যে কি দুটো অ্যাটম আছে, একই অ্যাটম আছে। সিলভার তোমার Ag, টিন তোমার স্ট্যানাম Sn, সিলিকন Si, এগুলো কি আহ, এর সিলিকনের মধ্যে অন্য কিছুই না, শুধু Si এর অ্যাটমই আছে। কিন্তু ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এর মধ্যে কি একটা অ্যাটম না অনেক রকমের অ্যাটম, ক্যালসিয়াম আছে, কার্বন আছে, আবার অক্সিজেন আছে। সোপের মধ্যে অনেক কেমিক্যাল থাকে। মিথেন CH4, কার্বনও আছে হাইড্রোজেনও আছে। কার্বন ডাই অক্সাইড CO2, 2 রকমের অ্যাটম আছে। আর মিক্সচার, সয়েলের মধ্যে যে জিনিসগুলো তাদের ওগুলো সেপারেট করা যায়, কেউ কারোর সাথে কেমিক্যালি বন্ড থাকে না, এই কারণে ওগুলো হচ্ছে মিক্সচার। Sample problem 4, give the names of the elements present in the following compounds. কুইকলাইন, হাইড্রোজেন ব্রোমাইড, বেকিং সোডা, পটাশিয়াম সালফেট। এনসিইআরটি বুকের কোশ্চেন কিন্তু এটা। স্যার আমি তো এগুলোর ফর্মুলাই জানি না, তাহলে মুখস্থ করো। কুইকলাইমের ফর্মুলা ক্যালসিয়াম অক্সাইড CaO, তাহলে ওর মধ্যে কি কি আছে, ক্যালসিয়াম আর অক্সিজেন। হাইড্রোজেন ব্রোমাইডের ফর্মুলা HBr, তার মানে ওর মধ্যে কি আছে, হাইড্রোজেন আর ব্রোমাইন আছে। বেকিং সোডার ফর্মুলা কি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3, তার মানে ওর মধ্যে কি আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বন অক্সিজেন। আবার এদিকে পটাশিয়াম সালফেট ফর্মুলা K2SO4, ওর মধ্যে কি আছে, পটাশিয়াম সালফার অ্যান্ড অক্সিজেন। তাহলে এগুলোই তোমাকে ভুল লিখতে হবে। এটা এনসিইআরটি বুকের কোশ্চেন, যেহেতু এটা আসতেই পারে। এবার চলে আসো দ্য কেস অফ সলিউশন, দ্য কেস অফ সলিউশন। ভাই তোমরা দুটো পরের দিন থেকে সামনে বলবা, আমি জানি তো। আচ্ছা, এবার দেখো দ্য কেস অফ
সলিউশন। সলিউশন প্রথম হচ্ছে সলিউশন একটা মিক্সচার, নট কম্পাউন্ড। এই কোয়েশ্চেনটা আসে যে হোয়াই সলিউশন ইজ কনসিডার্ড অ্যাজ এ মিক্সচার। সলিউশনের কনস্টিটিউয়েন্ট গুলোকে তুমি সেপারেট করতে পারবা। ধরো সুগার ওয়াটারের সলিউশন, তুমি সুগার ওয়াটারকে আলাদা করতে পারবা। সলিউশনের মধ্যে যে কনস্টিটিউয়েন্টস গুলো আছে তাদের সেম প্রপার্টি গুলো থেকেই যায়, শোজ দ্য প্রপার্টি। ওয়াটারের যা প্রপার্টি থেকে গেল, সুগারের যা প্রপার্টি থেকে গেল। আর সলিউশনের ভ্যারিয়েবল কম্পোজিশন বানাতে পারো। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনি, 2 চামচ চিনি, 10 চামচ চিনি, যা ইচ্ছা। আর সলিউশনের কোনো ফিক্সড বয়লিং পয়েন্ট নেই। এইগুলো কারণে সলিউশন ইজ এ মিক্সচার। এগুলো এখন দেখে মনে হচ্ছে ঠিক আছে, বুঝে যাচ্ছি। যখন এইগুলো সবগুলো কম্পাইল করে একটা কোয়েশ্চেনের সেট বানাবো পরীক্ষার সময়, তখন এগুলোর অ্যান্সার আর দিতে পারে না কেউ। হোয়াই সলিউশন ইজ এ মিক্সচার কোথায় ছিল বই থেকে ভাই? কিছুই না, তোমাকে মিক্সচারের যে প্রপার্টি গুলো ওগুলো লিখে দিলেই তো হয়ে গেল। যদি মনে নাও পড়ে, অন্তত মিক্সচারের প্রপার্টি তো মনে পড়বে। তো মিক্সচারের প্রপার্টি গুলোই তো লেখা। আর তোমাকে ধরো কোয়েশ্চেনে তো বলেই দিচ্ছে যে সলিউশন ইজ এ মিক্সচার। যদি কোয়েশ্চেনটা এইভাবে করে যে সলিউশন ইজ এ মিক্সচার অর কম্পাউন্ড, তাহলে মুশকিলে পড়তে হবে। তখন আগে মনে করতে হবে সলিউশন মিক্সচার না কম্পাউন্ড, তারপরে তোমাকে ওটা এক্সপ্লেন করতে হবে। তারপরে ওটা তোমাকে এক্সপ্লেন করতে হবে যে কেন সলিউশন ইজ এ মিক্সচার। আচ্ছা, তারপরে ধরে নাও একটা এক্সাম্পল নাও, ধরো সল্ট সলিউশন। সল্ট সলিউশন ইজ কনসিডার্ড অ্যাজ এ মিক্সচার। কেন? কারণ সল্ট সলিউশনের মধ্যে তুমি সল্ট আর ওয়াটারকে সেপারেট করতে পারবা, 1 নাম্বার। ওই প্রপার্টি গুলোই লেখা, খালি এক্সাম্পল দিয়ে, নাম দিয়ে। সল্ট সলিউশনের মধ্যে যে সল্ট আর ওয়াটারের যে প্রপার্টি, সল্ট আর ওয়াটারের প্রপার্টি ওগুলো শো করবে। সল্ট সলিউশন তুমি যে কোনো কম্পোজিশনে বানাতে পারবা। আর সল্ট সলিউশনের কোনো ফিক্সড বয়েলিং পয়েন্ট নেই। এত অব্দি ব্র্যাকেট করে দাও। ধরো নাও আহ, জলের মধ্যে তুমি লবণ মিশালা, তো এমনি জল ফুটাবা 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটিয়ে যাবে, কিন্তু ওর মধ্যে একটু লবণ মিশাবা, ফুটতে টাইম লাগবে। কারণ ওর মেল্টিং এখন ইয়েটাকেও তো সল্ট ঢুকে গেল, তো ওটাকেও ও হিট অ্যাবজর্ব করে নিচ্ছে না। যখন শুধু ওয়াটার ছিল, হিটটা শুধু ওয়াটার নিচ্ছিল। কারণ সল্ট দিয়ে দিলা, তাহলে হিটটা তো একটু সল্টও অ্যাবজর্ব করবে। তাহলে ওই 100 ডিগ্রিতে হয়তো ওয়াটারটা বয়েল হলো না। এবার যদি তুমি সল্ট আরো বাড়াও, দেখবা আরো টেম্পারেচার দিচ্ছ, তবুও জলটা ফুটছে না। তো কোনো ডেফিনিট কি হলো, বয়েলিং পয়েন্ট কিন্তু হলো না। এইবার চলে আসো হচ্ছে, সাপোজ উই আর গিভেন টু লিকুইড। তোমাকে দুটো লিকুইড দেওয়া হলো, একটা কম্পাউন্ড দেওয়া আছে, ওর মধ্যে একটা সলিউশন দেওয়া আছে। জিনিসটা যদি বুঝতে না পারো, এইভাবে জিনিসটা বোঝো। তোমাকে দুটো বিকার দেওয়া হলো, একটা বিকারে শুধু কম্পাউন্ড আছে, আর একটা বিকারে সলিউশন আছে। যেমন আমি ওয়াটারকে একটা কম্পাউন্ড ভাবতে পারি, শুধুমাত্র H2O, হ্যাঁ কি না? তো মনে করো এটার মধ্যে শুধু জল আছে। আর আরেকটার মধ্যে মনে করো সলিউশন, মানে ওয়াটারের সাথে সল্ট মেশানো আছে। এবার সলিউশনে ওয়াটার আর সল্টের সলিউশন বলো তো হোমোজেনিয়াস না হেটেরোজেনিয়াস? হোমোজেনিয়াস মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে, নাকি হেটেরোজেনিয়াস মানে হোমোজেনিয়াস? হোমোজেনিয়াস। কেন? সল্ট আর ওয়াটার তো একটু আগেই বুঝালাম যে সল্টের পার্টিকেল গুলো ওয়াটারে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এবার আমার কথাটা শোনো। এবার যেহেতু সল্ট আর ওয়াটারের মিক্সচার একটা হোমোজেনিয়াস মিক্সচার, আমরা একটু আগে পড়েছি যে হোমোজেনিয়াস মিক্সচারে ওয়াটার আর সল্ট ধরে নাও, ওর মধ্যে কোনো ভিজিবল বাউন্ডারি দেখতে পাওয়া যায় না। মানে ওয়াটারের পার্টিকেল আর সল্টের পার্টিকেলকে আলাদা করে বোঝা যায় না। কি হচ্ছে ওখানে? ওয়াটারের পার্টিকেল আর সল্টের পার্টিকেলকে আলাদা করে বোঝা যায় না।
তাহলে তোমাকে যদি দুটো গ্লাসে, একটাতে জল দেওয়া হলো আর একটাতে লবণ আর জলের মিক্সচার দেওয়া হলো, তুমি কি দেখে বলে দিতে পারবা কোনটাতে জল আর কোনটাতে জল আর লবণ মিশানো আছে? দেখে বলা যাবে না কিন্তু, কারণ দুটারই কিন্তু সেম কালার। তো এখানে কোয়েশ্চেনটা এটাই যে সাপোজ উই আর গিভেন টু লিকুইডস, একটা পিওর কম্পাউন্ড মানে শুধু ওয়াটার, আর একটা হচ্ছে সলিউশন। তুমি কিভাবে বুঝবা যে কোনটা ওয়াটার কোনটা সলিউশন? দয়া করে বলো না যে টেস্ট করি, ওইটা হবে না। এর আগের বার একজন বলছিল তো তাই, টেস্ট করে স্যার। তাহলে অ্যান্সারটা হচ্ছে ইভাপোরেট করে। শোনো, অ্যান্সারটা হচ্ছে কি, ইভাপোরেট করে। যদি আমি ওয়াটারকে শুধু প্রথম স্যাম্পলটাকে যদি আমি হিট দিই, ওয়াটার পুরোটাই ইভাপোরেট হয়ে যাবে, কোন রকম রেসিডিউ কি থাকবে, মানে কিছু পড়ে থাকবে না। কিন্তু সেকেন্ড স্যাম্পলটাকে যদি আমি ইভাপোরেট করি, ওয়াটার ইভাপোরেট হবে কিন্তু রেসিডিউ হিসাবে সল্ট পড়ে থাকবে। এটা একটা চেনার উপায়। আর এক্সাম্পল ধরো এই যে পিওর ওয়াটার আর সল্ট সলিউশনের এক্সাম্পলটা যেটা আমি বুঝালাম ওটা। আচ্ছা, এবার চলে আসো অ্যালয়। এর আগের বার মনে হয় ছিল তোমাদের অ্যালয়। অ্যালয় হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার অফ মেটালস, দুটো মেটালের হোমোজেনিয়াস মিক্সচার। আশা করি হোমোজেনিয়াস মিক্সচার মনে আছে। আর মেটাল জিনিস জানোই, যেটা ইলেকট্রিসিটি আর হিটের কন্ডাক্ট কন্ডাক্ট করতে পারে, তাই তো? তো এরকম দুটো মেটালকে তুমি গলায় গলায় মেল্ট করে একসাথে মিশিয়ে দিলা, তাহলে ওটা হয়ে গেল একটা অ্যালয়। মেটাল আর মেটালের মিক্সচারকে বলে অ্যালয়, আবার বারবার বলছি। আর এটা এমন একটা মিক্সচার যেটা ক্যান নট বি সেপারেটেড ইনটু দেয়ার কম্পোনেন্টস বাই ফিজিক্যাল মেথড। জেনারেলি মিক্সচার তো আলাদা করা যায় তুমি বলছিলা, কিন্তু এটা হচ্ছে এমন একটা হোমোজিনিয়াস মিক্সচার যেটাকে অত ইজিলি সেপারেট করা যায় না, অনেক কেমিক্যাল প্রসেস করতে হবে। ফিজিক্যালি করা যাবে না, কেমিক্যালি করতে পারো, কিন্তু ওটাতে অনেক হ্যাপা। তো একটা অ্যালয় কি, একটা অ্যালয় ইজ মিক্সচার। কেন? কারণ এর মধ্যে যেই কনস্টিটিউয়েন্টস গুলো দিয়ে তৈরি সেদের প্রপার্টি গুলো থেকেই যায়। দুই নাম্বার, তুমি যে কোনো কম্পোজিশনের অ্যালয় বানাতে পারো, ভ্যারিয়েবল কম্পোজিশন মানে ফিক্সড প্রপোর্শন বাই মাস নেই। যেমন ধরো তুমি কাঁসার বাসন বানাবা, ব্রাস। এবার কাঁসার বাসন ব্রাস বানাতে হয় কপার আর জিঙ্ক মেটালের মিক্সচার করে। এবার কেউ নিল 50 50 কেজি কপার, জিঙ্ক নিল 40 কেজি, একই না? কেউ আবার এটাকে উল্টা করে দিল, কেউ নিল 40 কেজি কপার, 50 গ্রাম, 50 কেজি জিঙ্ক। যে কোনো কম্পোজিশনে এটা করা যেতে পারে, and cannot be separated into its constituents by physical method. তো ব্রাশ ইজ কনসিডার্ড অ্যাজ মিক্সচার। কেন? কারণ ব্রাশের মধ্যে কি কি দিয়ে তৈরি, কপার আর জিঙ্কের প্রপার্টি গুলো থেকেই যায়। দুই নাম্বার, ভেরিয়েবল কম্পোজিশনে বানাতে পারো, যেমন 20 35, মানে এমন অ্যামাউন্ট অফ জিঙ্ক ইন ব্রাশ ক্যান বি ভ্যারি ফ্রম 20 to 35, মানে জিঙ্ক নিলা 20%, তাহলে কপার নিলা 80%, বা জিঙ্ক নিলা 35%, কপার নিলা 65%, এরকম। ঠিক আছে? তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো, এর পরের দিন আমি কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো। হ্যাঁ, কালকে টিস্যুর কিন্তু আমি কালকে